কলেজের সবুজ মাঠে পা ছাড়িয়ে গোল হয়ে বসে আছে মিক। সাথে রয়েছে তার 3 সওদাগর ও প্রাণীশই, ফাতিহা, রাইসা আর তানিয়া। টিফিনের এই সময়টায় সকলের হাতে একটা করে সুস্বাদু ছানার বরফি। ওরা বেশ আয়েশ করে মজা করে কামড় বসাচ্ছে মিষ্টিতে। তা তোর ঢাকায় মামা বাড়ি বেড়ানো কেমন কাটলো শুনি? তানিয়ার চিমটি কাটা হেসে হেসেই গলায় প্রশ্ন শুনে হো হো করে হেসে উঠল মিক। ঢাকায় কাটানো দিনগুলোর টুকরো গল্প, কার্দার বাড়ির জৌলুস আর খুনসুটির কথা এক এক করে বন্ধুদের সাথে খুলে বলতে লাগলো সে। প্রিয় শোয়ের খুশির গল্প শুনে ওরাও বেজায় খুশি আর উত্তেজনায় উত্তেজিত হয়ে উঠল। বন্ধুর খুশিতে কি আর বন্ধুরা খুশি না হয়ে পারে? সব বলতে বলতে হঠাৎ মিক কলটা একটু নামিয়ে বলল, তবে জানিস, ওই ডেঞ্জারাস আর্মি মেজরটা কিন্তু শেষমেশ আমায় চিনে ফেলেছে রে। মেঘের এই বোমা ফাটানো কথা শোনা মাত্রই ওরা 3 ছুঁয়ে একসাথে আকাশ কাঁপিয়ে চিৎকার দিয়ে উঠল। ওদের তীব্র যৌথ চিৎকারে মেঘের কানের পর্দায় যেন তালা লেগে যাওয়ার জোগাড় হলো। ফাতিহা আর রাইসা তো ভয়ে তোতলাতে তোতলাতে বলেই ফেললো, বলিস কি রে? তো তোকে তোকে আর্মি অফিসার চিনে ফেলেছে? তোকে মার টারেনি তো? জেলে পড়ে দেয়নি তো? আরে না, মারবে কি রে, আমায় কিচ্ছু করেনি। মাছি তাড়ানোর মতো করে হাত নাড়িয়ে বেশ একটু ভাব নিয়ে বলল মেঘ। এরপর ঢাকার ছাদের ট্রুথ অ্যান্ড ডেয়ার খেলা, বাগানের সেই তুমুল কাদা যুদ্ধ আর মেজরের গাল ঘষে দেওয়ার ঘটনাটা একটু লুজ মোশন বলতেই 3 বান্ধবী চোয়াল সোজা হয়ে পড়ল, সবার মুখে হাত। তানিয়া চোখ কপালে তুলে বলল, বলিস কি রে মেঘালয়া, এত সব ঘটে গেছে এর মাঝে? হ্যাঁ। মেঘ মাথা নেড়ে সায় দিল। তানিয়া এবার একটু দীর্ঘশ্বাস ফেলে নিজের খাতাটা বুকে চেপে ধরে গদগদ গলায় বলল, তবে যাই বলিস বোন, তোর ওই মেজর স্যার কিন্তু দেখতে হ্যাপি হ্যান্ডসাম। একদম সেই পপুলার চাইনিজ হিরো ইয়াং ইয়াং এর মতো কিউট আর হট। কি বডি, কি ধারালো চোখ রে মাইরি, দেখলি তো ক্রাশ খেতে বাধ্য। তানিয়ার এমন সহজ আর লালা ঝরালো ভঙ্গির কথা শুনে হুট করে মেঘের মনের ভিতর কোথাও যেন একটা খটকা লাগলো। কেন জানি সে একটুও খুশি হতে পারলো না। সে খুব ভালো করে বুঝতে পারলো তানিয়া অবলীলায় শিষ্যর ওপর ফিদা হয়ে গেছে, যাকে বলে এক দেখাতেই ক্রাশের উপর ক্রাশ। কিন্তু তানিয়ার এই প্রশংসার ব্যাপারটা মেঘের মনের গহিনী কেন জানি বড্ড খচখচ করতে লাগলো। নিজের অজান্তেই সে কি মেজরের উপর একটা অলিখিত অধিকার খাটানো শুরু করে দিয়েছে? ঠিক তখনই বান্ধবীদের সাথে এই মান অভিমানের বিতর্কের মাঝে মেঘের হাতের সস্তা অ্যান্ড্রয়েড ফোনটা মৃদু কেঁপে উঠল। স্ক্রিনে ভেসে উঠল একটা সম্পূর্ণ অচেনা নাম্বার থেকে আসা মেসেজের নোটিফিকেশন। কৌতূহলী হয়ে মেঘ মেসেজটা ইনবক্স থেকে খুলতেই তার চোখ দুটো চড়ক গাছ হয়ে গেল। সেখানে অত্যন্ত স্পষ্ট ও রোমান্টিক ভাষায় লেখা রয়েছে, তোমার বুককে বালিশ বানিয়ে বুকে মাথা রেখে ঘুমাতে বড্ড ইচ্ছে করছে। তোমার এই গোলাপের পাপড়ি ঠোঁটের চুমুখর সব যাচ্ছে বউ, ও বউ। মেসেজটা পড়া শেষ হতেই মেঘের ফর্সা কপালে এক মুহূর্তের মধ্যে তীব্র বিরক্তি আর অপমানের রাগের ভাঁজ পড়ে গেল। সাত সকালে কোন লুচ্চা তাকে এমন নোংরা টেক্সট পাঠানোর সাহস পায়? রাগে পুরো শরীর রিরি করে উঠল তার। সে একেবারে চ্যাংচ্যাট করতে করতে দাঁত কিরমির করে নিজের পুরান ঢাকার খাঁটি লোকাল ভাষায় টাইপ করে করা এক রিপ্লাই পাঠিয়ে দিল, তোর ঘুম তোর পাছে আইকওয়ালা বাস আকারে দিয়া দিমু, পেয়াটা পেয়াদব থাকার অচেনা নাম্বারে মাইয়া মানুষের লগে ফষ্টি নষ্টি বাইর করে দিমু একদম। চেনো মরে? হ্যাঁ, তোরে হালার পর যেদিন ধরবার পারমু না, তোর 40 আর খাওয়াম তোরেই খাওয়ামু। বাস গাইরা হালা দুত্তার ছাও কুত্তা। মেঘের পাঠানো ওই চরম ডেঞ্জারাস আর ঝাঁঝালো রিপ্লাইটা স্ক্রিনে ভেসে উঠতেই বাগান বাড়ির এসি ঘরের সোফায় বসা শিশুর মুখটা হাঁ হয়ে গেল। 1 সেকেন্ডের জন্য আর্মির মগজ স্তব্ধ। সে নিজের অজান্তেই একটা শুকনো ঢোক গিলে বেশ একটু জোরে শব্দ করে আওড়ে উঠল, আমার কপালে শেষ অবধি অরুণচণ্ডী বাগেরহাটের মাইয়াই লিখল খোদা। ও খোদা, এ তো সাধারণ মাইয়া না, একেবারে আস্ত আগুনের উল্কা। আমি তো গেছি রে শীর্ষ, তুই শেষ। বাইরের বাঘা বাঘা অপরাধীরা ডরায় তোরে, আর তুই এখন থরথর করে ডরাস তোর ফিউচার ওনারে। খিদিন আইলো তোর মেজরগিরির। শীর্ষ মাথায় হাত দিয়ে এক প্রকার হাই হাই করে উঠল। মেঘের এই মারাত্মক মেসেজটা পড়ার পর তার চোখের সামনে যেন নিজের বৈবাহিক ভবিষ্যৎ সিনেমার মতো স্পষ্ট ভেসে উঠতে লাগলো। সে দৈব চক্ষে দেখতে পেল মেঘ কোমরে হাত দিয়ে ওয়াশরুমের সামনেই দাঁড়িয়ে কড়া চোখে কড়া হুকুম দিচ্ছে, আর বাংলাদেশ আর্মির ডার্ক সাইডে মেজর শীর্ষ কার্তার
বাথরুমে বসে ভেজা মুখে তাদের বাচ্চার শিশুর কাঁথা আর ল্যাংটে ধুয়ে কাঁদছে। সিনেমার রিল যেন আরও একটু এগোলো। এবার সে দেখলো পরনে লুঙ্গি আর টি শার্ট পরে সে সারা ঘর পুজো হয়ে ঝাড় দিচ্ছে আর ঘর মুছছে, আর মেঘ সোফায় পা তুলে বসে বরফি চিবোতে চিবোতে তার দিকে বাঁকা চোখে তাকাচ্ছে। দৃশ্যটা এখানেই শেষ হলো না, শিশু আরও দেখলো কোনো একটা সামান্য ভুলের জন্য মেঘ একটা বার্থডে বেলুন নিয়ে চিৎকার করতে করতে মেজরের পিঠে ধমাধম পিটাচ্ছে, আর সে বউ আর করবো না বলে প্রাণ ভয়ে ছুটছে। ইন্না লিল্লাহ। ভয় নিজের কপালে হাত দিয়ে বিড়বিড় করে উঠল শীর্ষ। নিজের এই চরম করুণ ভবিষ্যৎ কল্পনা করে সে এক প্রকার কুকড়িয়ে গেল। দেশের আর্মি হয়ে সে শত্রু সেনাদের সামনে বুক চিতিয়ে দাঁড়ালো। সেই বাঘা মেজর কিনা নিজের হাঁটুর বয়সে 17 বছরের ওই মেয়েকে এখন থেকেই জমের মতো ভয় পেতে শুরু করেছে। ভাবতেও কেমন নিজের মেজরগিরির ইমেজে চট লাগছে ওর। দুপুরের রোদে একটা হুটখোলা রিকশায় চড়ে নীল ক্ষেতের দিকে যাচ্ছে কিনজা। সাথে রয়েছে তার বেস্ট ফ্রেন্ড নিশাত। দুজনে টুকটাক পড়াশোনা আর ক্লাসের কথা বলতে বলতে এগুলোও কিনজার ডাকুর চোখ দুটো মূলত ঘুরছিল ঢাকার ওই ব্যস্ত ও কোলাহলপূর্ণ রাস্তায়। এই যান্ত্রিক ইট পাথরের খাঁচায় কিনজার মন কিছুতেই টিকতে চায় না। তার অশান্ত মনটা সব সময় টানে কোনো ঝঞ্ঝাটহীন শান্ত পাহাড়, দিগন্ত ছোড়া সমুদ্র, না হলে কোনো গহীন অরণ্য, যেখানে আধুনিকতার নামে থাকবে না কোনো বিদ্যুতের ছোঁয়া, থাকবে না যান্ত্রিক দূষিত পরিবেশ, শুধু থাকবে নাম না জানা পাখালির মিষ্টি কুঞ্জন। আরও নিজেকে বিলীন করে দেবে প্রকৃতির একদম গভীরে। এসব 7-5 ভাবতে ভাবতেই কিনজার ভাবনার সুতো ছিঁড়ে গেল। নিশাতের অত্যন্ত উদ্বিগ্ন আর ভয়ার্থ কণ্ঠে আওয়াজে, মামা, রিক্সা এখানেই হুট করে থামালেন কেন? সামনে যান। ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাজী মোহাম্মদ মহসিন হলের একদম কাছাকাছি আসতেই রিকশাওয়ালা ব্রেক চেপে থমকে দাঁড়িয়ে গেল। তার পায়ের প্যাডেল ঘোরানোর গতি একেবারে স্তব্ধ। মূলত এই মহাসিন হলের রাস্তাটা টপকে এবং ভিসি চত্বরের পাশ দিয়েই ওদের নীলক্ষেত যাওয়ার শর্টকাট রুট। নিশাত আর কিনজা দুজনেই ঢাকা মেডিকেল কলেজের ঢামেক শিক্ষার্থী, তাই এই ভর দুপুরেও দুজনেই গায়ে সাদা ধপধপে এফরন জড়ানো রয়েছে। রিকশাচালক পিছনের দিকে তেচরা চোখে তাকিয়ে হাত নেড়ে বেশ ভয়ার্থ গলায় বলল, আর সামনে যাইবার পারতাম না মা। সামনে ওই বড় দুই গ্যাং হুসাইন আলম আর প্রহর ইবনাতের লোকগ মধ্যে তুমুল মারামারি আর কোপাকুপি হইতাছে। পরিস্থিতি এক্কেরে গরম। তোমরা জলদি নাইম্মা যাও, আমি উল্টা পথে গাড়ি ঘুরাইয়া জায়গা গি। রিকশা চালকের এমন কলিজা কাঁপানো কথাই নিশাতের কপালে চিন্তার আর ভয়ের ভাঁজ আরও তীব্র হতে উঠল। সে 1 সেকেন্ডও সময় নষ্ট না করে চট করে রিকশার টাকা ছুড়ে দিয়ে কিনজার হাত শক্ত করে ধরে টেনে নামিয়ে নিল। কিন্তু কিনজা, সে তো সাধারণ মেয়েদের মতো ভয় পেয়ে পালানোর পাত্রী নয়। তার চোখের সামনে ক্যাম্পাসের এই প্রকাশ্য দাবালোকে হওয়া রাজনৈতিক মারপিটের দৃশ্যটা আসতেই সে চরম কৌতূহলবশত নিশাতের হাত ছাড়িয়ে উল্টো পা বাড়িয়ে সামনের দিকে 1 পা 2 পা করে এগোতে লাগলো। তারপর এমন পাগলামি দেখে নিশাত পিছনের দিকে ছুটতে গিয়ে চমকে উঠল। চত্বরের ঠিক মাঝখানটায় তখন এক বিভৎস তাণ্ডব চলছে। দুই দলের কয়েকশো লোক রামদা, চাপাতি, ধারালো কাস্তি আর দেশীয় অস্ত্র নিয়ে একে অপরকে কোপাচ্ছে, আর মুমূর্ষ কটকটটিল বিস্ফোরণের বাং বাং শব্দে পুরো এলাকা ধোঁয়ায় অন্ধকার হয়ে উঠেছে। নিশাত পিছন থেকে গলার রগ ফুলিয়ে চিৎকার করে ডাকলো, কিনজা, ওখানে বাস যাস না, প্লিজ ফিরে আয়, ওরা তোকে মেরে ফেলবে। কিন্তু কৌতূহলের বশে কিনজা যেন তখন এক ঘোরের মধ্যে। সে থামল না। আর ঠিক তখনই এই রণক্ষেত্রের মাঝখান থেকে ধেয়ে আসা একটা ভারী কাঠের টুকরো বা কোনো শক্ত ধাতব বস্তু ছিটকে সে সজোরে আঘাত করলো কিনজার কপালে। কপালে সে ভারী ও শক্ত আঘাতটা লাগার সাথে সাথে কিনজার মুখ থেকে এক তীব্র ব্যথার আর্তনাদ বেরিয়ে গেল। মুহূর্তের মধ্যে তার মাথাটা ভো ভো করে ঘুরে উঠল। চারিদিকে ধোঁয়াটে পরিবেশটা যেন চোখের সামনেই ঝাপসা হয়ে এলো। সে যখন ভরসা হারিয়ে পিচঢালা তপ্ত রাস্তার ওপর নিথর হয়ে কাদার মতো ছিটকে পড়ে যেতে নিচ্ছিল, ঠিক তখনই এক অলৌকিক আশীর্বাদের মতো পেছন থেকে তাকে শূন্যেই শক্তপোক্ত একজোড়া পুরুষালী হাত পরম শক্তিতে আগলিয়ে নিল। মাটিতে পড়তে দিল না। অর্ধচেতন আদো আদো বুঝে আসার চোখে কিনজা শুধু এটুকুই দেখতে পেল, তাকে যে শক্ত বুকে জড়িয়ে ধরে রেখেছে। তার মুখ আর মাথায় একটা কালো রুমাল খুব শক্ত করে বাঁধা। কেবল দৃশ্যমান একজোড়া কুচকুচে কৃষ্ণ কালো তীক্ষ্ণ ও রহস্যময় চোখ। সেই চোখের তীব্র চাহনি যেন এক পলকে কিনজার অবচেতন মনকে ছুঁয়ে গেল।
কিন্তু এর বেশি কিছু দেখার বা বোঝার সুযোগ আর তার ভাগ্যে জুটল না। তার চোখের পাতা দুটো এক গভীর অন্ধকারের রাজ্যে তলিয়ে গেল। ক্লিনিক থেকে কপালে একটা ছোট্ট ব্যান্ডেজ আর প্রাথমিক ট্রিটমেন্ট করিয়ে সবে মাত্র বের হয়েছে কিঞ্জা আর নিশাত। দুপুরে সেই উত্তাপ এখন অনেকটাই ম্লান, কিন্তু চারপাশে থমথমে ভাবটা কাটেনি। ওরা যখন মেইন রোডের দিকে যাওয়ার উদ্দেশ্যে পাড়াবে, ঠিক তখনই পেছন থেকে এক গমগমে গম্ভীর আর রাশভারী কণ্ঠস্বর ভেসে এলো। সেই কণ্ঠের আওয়াজে এমন এক সম্মোহনী শক্তি ছিল যে যে কেউ থমকে দাঁড়াতে বাধ্য। বেখিয়ালে রাস্তায় চলাফেরা করা হতে বিরত থাকুন। যেথায় রাজনৈতিক সংঘাত ঘটিত হচ্ছে সেথা হতে সবসময় নিরাপদ দূরত্ব বজায় রাখবেন। আজ কপাল ভালো ছিল বিধায় শুধু কপালে সামান্য চোট লেগেছে, অন্যথা পরিস্থিতি আরও মারাত্মক হতে পারত। সেই নিখাত পুরুষালী কণ্ঠ শুনে কিঞ্জা আর নিশাদ দুজনই এক ঝটকায় পেছনে তাকালো। দেখতে পেল ওদের থেকে প্রায় 10 হাত দূরত্বে একটা মস্ত বড় কৃষ্ণচূড়া গাছের নিচে দাঁড়িয়ে আছে এক বলিষ্ঠ দীর্ঘকায় ও পেশিবহুল পুরুষ। পরনে কালো শার্টের হাতা কুনোয় অব্দি গোটানো, চোখে চওড়া সানগ্লাস, মুখে সেই কালো রুমালটা এখন গলায় ঝুলছে। এই সেই পুরুষ, নাম তার প্রহর ইবনান, যার এক ডাকে পুরো ঢাবি ক্যাম্পাস কাঁপে। আর সে এই মুহূর্তে কিনজা কার্টারের মনের গহীন কোণে লুকিয়ে থাকা একমাত্র স্বপ্নের পুরুষ। বয়স তার 30-এর কোঠায় এসে থমকেছে। আর কটা মাস মাত্র, তারপর হয়তো জীবনের ক্যালেন্ডারে আরও 1 বছর যুক্ত হয়ে 31-এ গিয়ে পা রাখবে। কিন্তু এই বয়সে তার ব্যক্তিত্ব আর তীব্র পুরুষালী গাম্ভীর্য যেন যে কোনো কম বয়সী তরুণীর বুকে ঝড় তোলার জন্য যথেষ্ট। প্রহরের সেই তীক্ষ্ণ চোখের চাউনি সরাসরি কিঞ্জার ওপর নিবদ্ধ হতেই কিঞ্জার বুকের ভেতর এক অদ্ভুত কম্পন সৃষ্টি হলো। কপালে ব্যান্ডেজের তীব্র ব্যথাটাও যেন এক নিমিষে কর্পূরের মতো উড়ে গেল। সে প্রহরের দিকে সরাসরি অপলক চোখে চেয়ে থেকে নিজের ওড়নাটা আঙ্গুলে পেঁচিয়ে বেশ একটু চড়া ও স্পষ্ট গলায় বলল, নিজের অজান্তে মস্ত বড় বিপদ ডেকে এনেও যদি এমন রাজকীয় স্বপ্নের পুরুষের সান্নিধ্য আর বাহুডোরে পাওয়া যায়, তবে এমন বিপদ প্রতিদিন মাথা পেতে নিতেও প্রস্তুত প্রহর ভাইয়া। প্রহরকে উদ্দেশ্য করে এমন দুঃসাহসিক প্রেমময় আর সোজা সাপটা কথা ছুড়ে দিয়ে আর এক মুহূর্ত সেখানে দাঁড়িয়ে রইল না কিনসা। সে নিজের লজ্জাটুকু আড়াল করতে এক চিলতে রহস্যময় হাসি ফুটিয়ে নিশাতের হাতটা খপ করে ধরলো। তারপর দ্রুত পায়ে ওখান থেকে রাজপথের দিকে পাড়ি দিতে শুরু করলো। নিশাত তো বান্ধবীর এমন ডেঞ্জারাস ডায়লগ শুনে মুখে হাঁ করে ওর পিছু পিছু ছুটল। ওদিকে মাঝ রাস্তায় দাঁড়িয়ে থাকা অজানা এক মেডিকেল পড়ুয়া সে কিশোরীর মুখে নিজের নাম ধরে এমন অদ্ভুত আর সাহসী বাক্য শুনে প্রহর ইবনাদের চওড়া ললাটে একজোড়া গভীর বিস্ময়ের ভাঁজ পড়ল। সে সানগ্লাসটা নাক থেকে একটু নামিয়ে দূর থেকে হেঁটে যাওয়া কিনসার সেই শুভ্র অ্যাফ্রন পরা অবয়বটার দিকে তাকিয়ে রইল। কৌতূহল জাগলেও ক্যাম্পাসের শত শত ঝামেলার মাঝে সে আর এই সামান্য বিষয় নিয়ে মাথা ঘামালো না। তবে অলক্ষ্যেই কিনসার এই চঞ্চল চোখজোড়া প্রহর ইবনাদের কঠিন হৃদয়ের কোনো এক কোণেই নিজের নামের প্রথম আঁচড়টা কেটে দিয়ে গেল। কপালে সাদা ব্যান্ডেজ বাঁধা অসুস্থ কিনজাকে সাবধানে ধরে ধরে কার্টার বাড়ির সদর দরজা দিয়ে ভিতরে নিয়ে এলো নিশাত। নিজের এই শারীরিক অসুস্থতা, রক্তপাত কিংবা কপালের তীব্র তপতপানি নিয়ে কিনজার বিন্দুমাত্র কোনো ধ্যান বা ভ্রুক্ষেপ নেই। তার সমস্ত চেতনা, সমস্ত ধ্যান জ্ঞান তখন মগ্ন হয়ে আছে কল্পনার জগতে চিরস্থায়ী বাসা বেঁধে ফেলা সেই কৃষ্ণ কালো চোখের পুরুষের প্রহর ইবনাদের ঘিরে। বর্তমান ঢাকাইয়া রাজনীতির অন্ধকার ও আলো উভয় জগতের সাথে জড়িয়ে আছে এই প্রহর ইবনাদের নাম। বাংলাদেশ আর্মি রিটায়ার্ড ব্রিগেডিয়ার জেনারেল খ.ম. তোফাজ্জল হায়দারের বড় পুত্র সে। ঢাকার রাজপথে তাকে নিয়ে চর্চা কিংবা গুঞ্জন হয় না, এমন একটা দিনও খুঁজে পাওয়াই দুষ্কর। বর্তমানে ঢাকার বুকে সবচেয়ে বেশি সমালোচনা আর আলোচনার মূলে থাকেন এই প্রহর ইবনাত। বিশেষ করে ঢাকার 6 ও 7 নং আসন জুড়েই যেন তার একচ্ছন্ন আধিপত্য ও রাজত্ব চলে। সমালোচনার তুঙ্গে থাকা তার এক একটা ভয়ঙ্কর কর্মকাণ্ড, রাজপথে মাস্তানি করা, বিরোধী দলের ডেরায় আগুন লাগিয়ে দেওয়া কিংবা ক্ষমতার দাপটে দিনে দুপুরে কাউকে না কাউকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়া, এসবই যেন তার নিত্যদিনের সাধারণ ব্যাপার। তবে তার রাজনৈতিক জীবনের বাইরেও টপ অফ দ্য টাউন হয়ে থাকে তার ব্যক্তিগত জীবনের এক অদ্ভুত স্বভাব।
লোকমুখে জোর গুঞ্জন শোনা যায় প্রহর ইবনাতের একমাত্র এনার্জি, তার সবচেয়ে ঘৃণ্য বস্তু নাকি নারী জাতি। কোনো এক রহস্যময় কারণে সে নারীদের ছায়াও মারায় না, কিন্তু এর পিছনের আসল কারণ আজ অবধি কেউ জানে না। প্রহরকে নিয়ে এসব 7-5 ভাবতে ভাবতেই নিশাতের হাত ধরে কার্দারের বাড়ির অন্দরে প্রবেশ করলো কিনজা। ড্রয়িং রুমে পা রাখতেই ওরা দেখতে পেল সোফায় হেলান দিয়ে বসে বেশ আরাম করে রূপোর বাটা থেকে পান বানিয়ে খাচ্ছে তাদের দাদি জোবায়েদা খাতুন। তিনি মূলত কদিন আগে পবিত্র হজ পালন করতে সৌদি আরবে গিয়েছিলেন, যার কারণে মেজ ভাই নীরবের বিয়েতে তিনি সশরীরে উপস্থিত থাকতে পারেননি। মাত্র গতকালই ঢাকা ফিরেছেন তিনি। হঠাৎ কিনজাকে এই রক্তাক্ত অবস্থায় কপালে ব্যান্ডেজ নিয়ে ভিতরে ঢুকতে দেখে বয়স্কা এই জবেদা খাতুন জিভ কেটে হৈ হৈ করে এক মস্ত চিৎকার জুড়ে দিলেন। হাতের পানের বাটা একপাশে ছুঁড়ে ফেলে দিয়ে ডাকলেন, কই গো বড় বউ, কই গো ছোট বউ, তাড়াতাড়ি দৌড়াইয়া আসো, দেখা যাও হক গলে মোর নাতিডারে কি অবস্থা হয়েছে রে বাবা। মোর এমন সান্দের ধান ফর্সা নাতিডারে কোন হালার পুঁতে মারছে। বৃদ্ধা মহিলা নিজের বাতের ব্যথা আর হাঁটুর কষ্ট এক নিমিষে ভুলে গিয়ে ত্রস্ত পায়ে ছুটে এলেন এবং জড়িয়ে ধরেন কিনজাকে। নিজের কাঁপতে থাকা বুড়ো বুকে নাতিকে জব্দ করে আগলে ধরে একের পর এক স্নেহের চুমু খেতে লাগলেন তার পুরো আননে। জোবাইদা খাতুনের আহাজারি দেখে মনে হচ্ছিল কপালের এই আঘাতটা কিনজা নয়, স্বয়ং তিনিই পেয়েছেন। এদিকে শাশুড়ির এমন আকস্মিক ও বুক ফাটা আহাজারি শুনে রান্নাঘর থেকে হাতের খুন্তি কড়াই ফেলিয়ে ত্রস্ত পায়ে বেরিয়ে এলেন দুই চা, শিউলি বেগম আর পিঙ্কি বেগম। কিনজাকে শাশুড়ির বুকে ওভাবে নিতিয়ে থাকতে দেখে এবং মেয়ের কপালে ধপধপে সাদা ব্যান্ডেজ দেখে শিউলি বেগমের পায়ের নিচের জমিনটা যেন এক পলকে কেঁপে উঠল, তার বুকটা ধরাস করে উঠল। কি সর্বনাশ! আমার কিঞ্জার এই অবস্থা কি করে হলো রে? অত্যন্ত জিজ্ঞাসু আর ভয়ার্ত চোখে নিশাতের দিকে তাকিয়ে প্রশ্ন করলেন শিউলি বেগম। নিশাত অপরাধীর মতো মাথা নিচু করে কাচুমাচু হয়ে উত্তর দিল, আসলে আন্টি হয়েছে কি? নিশাত আর কোনো কিছু গোপন না করে ক্যাম্পাস চত্বরে সেই মুহসিন হলের মারামারি, হুট করে ককটেলের বিস্ফোরণ আর কাঠের টুকরো ছিটকে এসে কিনজার কপালে রাখার সমস্ত ঘটনা এক এক করে খুলে বলল। তবে বুদ্ধিমানের মতো প্রহর ইবনাতকে বলা কিনজার সেই রোম্যান্টিক ও দুঃসাহসিক ডায়লগগুলোর একটা শব্দ সে পরিবারের সামনে উচ্চারণ করল না। নিজের প্রিয় সখী ওই গ্যাং লিডার প্রহরকে কতটা পাগলের মতো চায় তা নিশাত খুব ভালো করেই জানে, কিন্তু কার্টার পরিবারের সামনে এই নাম নেওয়া যাবে না, কারণ কার্টার পরিবারের শুরু থেকেই নোংরা রাজনীতি আর মাস্তানি একেবারে অপছন্দ করেন। নিশাতের মুখ থেকে মুহসিন হলের সেই কুপোকুপি আর ককটেল বাজির কথাগুলো শুনি শিউলি বেগম, পিঙ্কি বেগম আর দাদি জোবায়েদা খাতুন যেন তীব্রভাবে চমকে উঠলেন। ঘটনা শুনে সবাই এক মুহূর্তের জন্য থমকে গেলেন। শিউলি বেগম আর নিজের চোখের পানি ধরে রাখতে পারলেন না, তিনি কিনজাকে নিজের বুকের মাঝে শক্ত করে জড়িয়ে ধরলেন। শত হোক শিউলি যে ওর গর্ভধারণী মা, মেয়ের শরীরে সামান্য আঁচ লাগা মানে মায়ের কলিজা ফালা হয়ে যাওয়া। মেয়েরাই তো মায়ের আসল অঙ্গ। মায়ের আত্মসম্মান, তাদের জীবনের সমস্ত ব্যথা বেদনা আর সুখের অনুভূতি সব কিছুই তো এই কন্যা সন্তানকে শুরু, আর কন্যা সন্তানেই শেষ। কলেজ ছুটি হয়েছে মাত্র মিনিট দুয়েক হলো। ছুটির ঘন্টা বাজতেই কাঁধে ভারী কলেজ ব্যাগটা ঝুলিয়ে মুক্ত আকাশে ডালা মেলা উড়ন্ত পাখির ন্যায় এক প্রকার উড়ে উড়ে কলেজ মাঠের দিকে চলে গেল মেঘ। আজ সকালে মাঠের এক কোণে ফোটা লাল টকটকে গোলাপ আর সুবাস ছড়ানো বেলি ফুলগুলো দেখে নিজের কানের পিঠে গুজার জন্য বড্ড মন কেমন করছিল ওর। আজ তাই সুযোগ পেতেই ফুলগুলো ছিটতে যাচ্ছে আমাদের এই চঞ্চল ম্যাডাম। কিন্তু মাঠের এক তৃতীয়াংশে পা রেখেছে কি রাখিনি, অমনি পিছন থেকে বেশ চড়া গলায় ওকে ডেকে উঠল কেউ। মেঘালয় অচেনাও নয়, আবার খুব বেশি চেনাও নয়, এমন এক চেনা পুরুষালী কণ্ঠে নিজের নাম শুনে সহসাই পেছন ফিরে তাকালো সপ্তাদশী রমণী। বডিটা এক ঝটকায় ঘোরানোর সাথে সাথে তার দীঘল কালো হাঁটু ছড়ানো বেনিতে গাঁথা চুলগুলোতেও পিঠের ওপর দোদুল্যমান দোলা দিয়ে উঠল। মেঘ দেখলো কিছুটা ঘামার্ত অবস্থায় ওর সামনে এসে দাঁড়িয়ে আছে এই কলেজের সবচেয়ে মেধাবী ও কৃতী ছাত্র মিসির হাওলাদার। খাঁটি শ্যামবর্ণের ছেলেটি দেখতে সত্যি খুব সুদর্শন। তীক্ষ্ণ চোখ দুটোই চড়ে আছে একটা গোলকৃতির চশমা, পরিধানে কলেজের চিরচেনা সাদা শার্ট আর কালো ট্রাউজার। মেঘ বেশ কৌতূহলী হয়ে জিজ্ঞাসা করলো,
কিছু বলবেন মিসির ভাই? ছেলেটিকে মিসির ভাই বলার কারণ হলো সে এবার উচ্চ মাধ্যমিকের শেষ বর্ষের শিক্ষার্থী। এই তো আগামীকালই কলেজে ওদের বিদায় অনুষ্ঠান বা ফেয়ারওয়েল। এর পরপরই ওদের ফাইনাল বোর্ড পরীক্ষা অনুষ্ঠিত হবে। মেঘের প্রশ্ন শুনে মাথা ঝাঁকালো মিসির। মাথার অবাধ্য বাবরি চুলগুলো ঝাঁকুনির চোটে ওর ফর্সা কপালের ওপর এসে জায়গা করে নিল। সে চোখে চশমাটা একটু ঠিক করে নিয়ে বলল, তোমাকে একটা জরুরি কথা বলার ছিল মেঘালয়া। কি কথা? মেঘের এমন জিজ্ঞাসা প্রশ্ন শেষ হতে না হতেই সবার চোখ ছানাবড়া করে দিয়ে মিসির সোজা মেঘের সামনে মাঠের ঘাসের ওপর এক হাঁটু গেড়ে বসে পড়ল। তার দুই হাত ধরা এক মস্ত বড় শুভ্র বেলি আর লাল গোলাপের চোখ ধাঁধানো ফ্লাওয়ার বুকে সে মেঘের মায়াবী মুখের দিকে এক পলক সহাস্য নয়নে তাকিয়ে অত্যন্ত ধীর কিন্তু তীব্র অনুভূতিপূর্ণ গলায় আবৃত্তি করার মতো করে বলে উঠল, তোমার ওই ভাষা ভাষা নয়নে দেখেছিলাম নির্ণের সর্বনাশ, স্বপ্নে বুনেছে এক গৃহবাস, যার কর্ত্রী হয়েছিলে তুমি আমার মেঘালয়া। হবে কি আমার মনের রানী, এ- এপার ওপার দুপারের জীবন সঙ্গিনী। ভালোবাসি তোমায় আমার আরণ্যি। মিসিরের এমন ঘোর লাগা আবেগ মাখানো প্রেমের কবিতা শুনে মাঠের চারপাশ গোল হয়ে দাঁড়ানো সে কলেজের অন্য সমস্ত ছাত্রছাত্রীরা একসাথে জোরে হাততালি দিয়ে উঠল। পুরো মাঠ যেন করতালিতে মুখরিত হয়ে গেল। সবাই এখন অধীর আগ্রহে চাতক পাখির মতো চেয়ে আছে মেঘের উত্তর শোনার জন্য। কারণ মিসির হাওলাদের মতো কীর্তি ছাত্র পুরো কলেজের সম্মুখে দাঁড়িয়ে তাকে প্রপোজ করেছে। মেঘ এত মানুষের সামনে এমন কাণ্ডে কিঞ্চিত লজ্জা পেলেও পরক্ষণেই তার ঠোঁটের কোণে এক দুষ্টুমি ভরা মিষ্টি হাসি ফুটে উঠল। সে এক হাত কোমরে রেখে পুরান ঢাকার সেই নিজস্ব দেহাতির টোনে মিসিরকে নিজের মুখের ওপর রিজেক্ট করে দিয়ে বলল, দুঃখিত মিসির ভাই, মুই বিয়াইতা আইজ বাদে কাইল মোর বাচ্চাইব। ওই দেখেন, মুই চার মাইসা পেট পোয়াতি মানু, মোরে আপনি প্রেম প্রস্তাব দিতেছেন শুনলে মোর জামাই আপনার গাইডা থুইবনে বাঁশবাগানে। আপনি এই লজ্ঞা মোর মেলা দুঃখ লাগতাছে গো। মাগার কিতা করতাম, মুই যে বিয়াইতা আর ৬ মাস আগে আইলেই মুই আন্নের প্রেম প্রস্তাব মাইনা নিতাম, হন মুই পারতাম না। মেঘের মুখে নিজের ৪ মাসের পোয়াতি হওয়ার এমন আজব আর কাল্পনিক কথা উত্তর শুনে মিসিরের মুখে কোনো বেদনার কালো ছাপ দেখাই গেল না। উল্টো এক ছেলতে মুচকি হাসি দেখা গেল তার ঠোঁটের কোণে। সে যেন আগে থেকে খুব ভালো করে জানতো এই চঞ্চল আর ঠোঁট কাটা মেঘালয়া এমনই কোনো অদ্ভুত উত্তর দিয়ে পরিস্থিতি হালকা করবে। তাই সে সব রকম প্রস্তুতি নিয়ে এসেছে। সে হাঁটু গেড়ে বসা অবস্থা থেকেই উঠে দাঁড়িয়ে বলল, তুমি যে একেবারে বানিয়ে বানিয়ে মিথ্যে বলছো তা আমি খুব ভালো করে জানি মেঘালয়া। তোমার ব্যাপারে সব খোঁজখবর নিয়ে তবেই আমি আজ এখানে এসেছি। তবে চিন্তা করো না, তোমায় আমি কোনো জোর করবো না, কিন্তু আমি আজীবন তোমার জন্য অপেক্ষা করব। কারণ তুমি আমার জীবনের প্রথম প্রেম, প্রথম অনুভূতি আর প্রথম ভালোবাসা। মিসির সামান্য থাকলো নিজের হাতে সেই সুদৃশ্য ফুলের বুকেটটা দিয়ে ইশারা করে ম্লান গলায় বলল, ফুলের বুকেটা অন্তত নিলে আমার খুব ভালো লাগতো। মেঘ এবার নিজের মুখে সেই চঞ্চল হাসিটা এক নিমেষে মুছে ফেলে বড্ড সিরিয়াস আর গম্ভীর গলায় বলল, প্রস্তাব যখন আমি একবার সোজাসুজি ফিরিয়ে দিয়েছি মিসির ভাই, তখন এই ফ্লাওয়ার বুকে নিয়ে আপনার মনে অহেতুক নতুন আশা জাগানোর বড্ড অনুচিত হবে। তাছাড়া অন্য কোনো পরপুরুষের দেয়া কোনো কিছুই আমি হাত পেতে নিই না। আর হ্যাঁ, আমার জন্য অপেক্ষা করে নিজের মূল্যবান জীবনটা নষ্ট না করে জীবনে এগিয়ে যান। আমি আপনার নই, এই দুনিয়ার আর কোনো পুরুষই কোনো দিনও আমার হবে না, কারো আমি হব না। পুরুষদের এই তথাকথিত ভালোবাসাকে আমি মনে প্রাণে ঘৃণা করি। আমার কাছে এসবের কোনো মূল্য নেই, ব্যাস। মেঘের এমন কঠিন আর বরফ শীতল কথা শুনে মাঠের কোলাহল এক সেকেন্ডে স্তব্ধ হয়ে গেল। মেঘ আর এক মুহূর্ত সেখানে দাঁড়ালো না। ফুলগুলো না নিয়ে ত্রস্ত পায়ে মাঠ পেরিয়ে কলেজ গেটের দিকে হেঁটে চলে গেল। তার পিছু পিছু দ্রুত পায়ে এগিয়ে গেল ওর ৩ বান্ধবী ফাতিহা, রাইসা আর তানিয়া। ৪ জন রমণীর মুখে এখন থমথমে। তবে মেঘের এই সরাসরি প্রত্যাখ্যান বা পোয়াতে হওয়ার বানোয়াট গল্পের মাঠে কেউ যতটা না অবাক হয়েছে তার চেয়েও শত শত বেশি মেঘের শেষের ওই মারাত্মক ৩টি লাইন মিসিরের হাওলাদারের হৃদয়ে এক বিশাল প্রশ্নের দোলা দিয়ে গেল।
সে স্তব্ধ হয়ে চেয়ে রইল মেঘের চলে যাওয়া পথের দিকে। কেন এই 17 বছরের মেয়েটা পুরুষ জাতির ভালোবাসাকে এতটা ঘৃণা করে? এর পিছনে কোনো অতীত লুকিয়ে আছে? কিঞ্জা চুপচাপ বসেছিল ঘরের বিশাল জানলার পাশে। তার দুই নয়ন বেয়ে হাপুস নয়নে জল গড়িয়ে পড়ছে। পলকহীন চোখে সে চেয়ে আছে বাইরের শুনছান সড়কটার পানে। মন যেন চাতক পাখির মতো খুঁজছে কোনো এক কাঙ্ক্ষিত মানুষকে। ঠিক তখনই দূর সড়কে মোড়ে চেনা সেই বলিষ্ঠ অবয়ব আর কাঙ্ক্ষিত মানবকে দেখা মাত্রই কিঞ্জার হৃদস্পন্দন যেন এক ধাক্কায় চমকে উঠল। বুকের ভেতর আনন্দের এক তীব্র হুল্লোড় বয়ে গেল। সে আর এক মুহূর্তও সেখানে বসে থাকতে পারল না। চোখের পানি মুছে ত্রস্ত পায়ে এক প্রকার দৌড়ে বেরিয়ে গেল ঘর থেকে। সারা বাড়ি যেন মুহূর্তেই মুখরিত হয়ে উঠল কিঞ্জার পায়ে পড়া সোনার নুপুরের মিষ্টি রিনিঝিনি শব্দে। নুপুরের প্রতিটি ঘুঙ্গুর যেন এক একটি রোমান্টিক ছন্দে নেচে নেচে কিঞ্জার ব্যাকুল মনের জানান দিচ্ছিল। ঘর ছেড়ে লম্বা করিডোর পেরিয়ে পিছনের বাগান ধরে মূল ফটকের কাছাকাছি আসতেই হুট করে থমকে দাঁড়িয়ে গেল কিঞ্জা। তার ভেতরে সমস্ত উৎসাহ আর উন্মাদনা এক সেকেন্ডেই রূপ নিল এক অজানা ভয়। সে কিছুটা ভীত ও চকিত চোখে দেখল ওর ঠিক সামনে সিংহ মুহূর্তে দাঁড়িয়ে আছে ওর নিজের আপন বড় ভাই মেজর শিষ্য। তবে শিষ্য তাকে দেখেনি। সে পিছনমুখী হয়ে দাঁড়িয়ে আছে, তার কড়া নজর ঠিক তার সামনে দাঁড়িয়ে থাকা পুরুষটির উপর। ফটকের একদম কাছে আসতেই কিঞ্জার কানে এসে বাজল শিষ্যর সেই চিরচেনা গম্ভীর ও তীক্ষ্ণ কণ্ঠের আওয়াজ। আসন্ন এমপির প্রহর ইবনাতের মনে আছে এই অধম শীর্ষের কথা? আমি তো ভাবলাম প্রমোশন আর ক্ষমতার দাপটে শীর্ষ নামে যে এই দুনিয়ায় কেউ একজন আছে তাকে বুঝে বলে গেছেন মাননীয় মহাশয়। শিষ্যর এমন বাঁকা চোখে ভ্রু নাচানো আর খোঁচাপূর্ণ কথা শুনে সামনেই দাঁড়িয়ে থাকা প্রহরের সেই চেনা সুদর্শন শ্যামা কালে এক চিলতে চওড়া ও নিখাত ভালোবাসার হাসি ফুটে উঠল। সে রাজনীতির সমস্ত গাম্ভীর্য আর দিমাগ এক পাশে সরিয়ে রেখে এক ঝটকায় এগিয়ে এসে জড়িয়ে ধরল তার খুব কাছের এই বাল্যকালের প্রাণের বন্ধুটিকে। শীর্ষের চওড়া পিঠে হাত রেখে হাসতে হাসতে প্রহর অত্যন্ত আবেগঘন গলায় বলে উঠল, তোকে কি করে ভুলি বল শীর্ষ? এই পুরো দুনিয়ায় তুই ছাড়া এই প্রহর ইবনাতকে এত গভীরভাবে আর কে চেনে রে? গধূলির পূর্বক্ষণ আকাশে পেঁচা তুলোর মতো উড়ে চলছে শুভ্র আর ধূসররঙা মেঘমালা। সেই মেঘের ক্ষুদ্রাংশগুলো একে অপরের সাথে মিলিত হয়ে আকাশের বুকে তৈরি করছে এক এক ধরনের অদ্ভুত আকৃতি। জ্যৈষ্ঠ মাস প্রায় শেষের দিকে। আষাঢ় আর তার বৃষ্টি ভেজা রূপ নিয়ে শুরু শুরু করছে। কি করেনি প্রকৃতির বুক এমন এক ছমছমে ভাব। রান্নাঘরে সন্ধ্যার স্ন্যাক্স বানাতে ব্যস্ত আলিয়া বানু। মেঘ চুপি চুপি যেয়ে পিছন থেকে মাকে শক্ত করে জড়িয়ে ধরল এবং তার ঘামার্ত নাকের কাঁধের ওপর নিজের থুতনিটা রাখলো। অত্যন্ত আদরে গলায় জিজ্ঞেস করলো, মা কি বানাচ্ছ? আলিয়া বানু মেয়ের দিকে ঘাড় না বাঁকিয়ে কড়াইয়ে হাত নাড়াতে নাড়াতে বললেন, পিঠা বানাচ্ছি, অনেকে একে ডিম পিঠা বলেই ডাকে। মায়ের কথা শুনেই মেঘের মায়াবী শ্যামলা মুখখানা এক নিমেষে খুশিতে উজ্জ্বল হয়ে গেল। এই পিঠা ওর ভীষণ প্রিয়। আলিয়া বানুকে আরো জোরে শক্ত করে জড়িয়ে ধরে আহ্লাদ করতে করতে বলেও ফেললো, ও মা থ্যাংক ইউ। কথাটা বলেই নিজের বর্ণের স্কার্টটা দুই হাত দিয়ে ধরে নাচতে নাচতে রান্নাঘর থেকে বেরিয়ে গেল সে। মেয়ের ওভাবে আনন্দ করতে করতে যাওয়ার পানি চেয়ে আলিয়া বানু ঠোঁটের কোণে মৃদু হাসলেন। নিজের মনে বললেন, পাগলি একটা। পায়ের পায়েল নাচিয়ে নাচিয়ে ছন্দে ছন্দে সদর দরজা দিয়ে বাড়ির বাইরে বের হলো মেঘ। উদ্দেশ্য ননীদের গাছ থেকে কাঁচা পাকা আম আর কাঁঠাল চুরি করা। নিজের বাড়ির ফটক পেরিয়ে কাঁচা রাস্তায় নামতে তার মুখোমুখি দেখা হয়ে গেল রাস্তার ওপরের বাড়ির কর্তি সফুরার সাথে। মাঝবয়সী হুলকার গড়নের এই মহিলা দেখতে বেশ কালো বর্ণের। আজম উদ্দিনের আদরের বউ সফুরা বিবি। মেঘকে ওভাবে ধুই ধুই করে নাচতে নাচতে চলতে দেখে সফুরা বিবি মাঝ রাস্তাতেই ওকে থামালেন। এই মেয়ে শুনো। এমনিতেই এই অপছন্দের মহিলাকে সহ্য হয় না মেঘের। তার ওপর সামনে দেখে আড়ালে নিজের নাক মুখ কুচকে ফেলল সে। বিড়বিড় করে ওনাকে নিয়ে মনে মনে অনেক গালমন্দ করেই নিল। মহিলা সামনে এসে পান চিবোতে চিবোতে জিজ্ঞাসা করলেন, ও মাইয়া তুমি কিসে পড়ো? সফুরার এমন আকস্মিক ও অদ্ভুত প্রশ্নে মেঘের মাথায় মেজাজ যেন এক লাফে সব থমে চড়ল। সে নিজের স্বভাব স্বরূপ ছাজালো গলায় সোজা মুখ পেঁচিয়ে ভেঙচিয়ে বলেই ফেলল, এই থালাবাটির ওপর চিৎপটাং হয়ে পড়ি। মেঘের এমন কড়া আর ঝাঁঝালো উত্তর শুনে এক মুহূর্তে থমথমে খেয়ে ফেললেন সফুরা বেবি। ওনার সেই কালো মুখটা রাগে যেন আরো বেশি কালো হয়ে গেল। তিনি নিজেকে সামনে নিয়ে বললেন,
আমি বলতে চাইছিলাম তুমি কোনো ক্লাসে পড়ো? মেঘ এবার কোমরে 2 হাত দিয়ে আরো চড়াও গলায় উত্তর দিল, তো আপনি ভালো করে বলবেন না যে তুমি কোন ক্লাসে পড়ো? তাহলে আমি বলে দিতাম। সুফরা বিবি কিছুটা দমে গিয়ে বললেন, কোনো ক্লাসে পড়ো মা তুমি? ক্লাস 11-এ পড়ি। সুফরা বিবি ইংরেজি তেমন একটা জানেন না, তাই 11 শব্দের অর্থ বা মর্ম না বুঝে আবার হাঁ করে প্রশ্ন করলেন। হ্যাঁ কি ভ্যানু? মেঘ এবার ওনার কথায় চরম বিরক্ত হলো, মুখ বাঁকিয়ে চ্যাট করে বলল, আইয়ে পড়ি আইয়ে। এবার যেন তিনি বুঝতে পারলেন যে সাত্তার মাস্টারের মেয়ে এবার কলেজে উঠেছে, তাই বেশ গদগদ হয়ে দাঁত বের করে জিজ্ঞাসা করলেন, ওহ আইএ, তা মা তুমি বিয়া করছুনি? এবার মেঘের ধৈর্যের আর সহ্যের সীমা বাদ একেবারে ভেঙে চুরমার হয়ে গেল। সে নিজের বাজখাই গলা উঁচিয়ে চড়া সুরেই উত্তর দিল, আপনার জামাইরে করতাম, দিবেননি? আর লগে হেতুনের বিয়া হাসা কইতাছি, সতীন হইয়া আই আপনার একটুও মাইতাম না, খালি গর্তনে বাইর করে দিয়াম। মেঘের এমন মারাত্মক আর জবরদস্ত কথা শুনে সুফুরা বিবির পিলে চমকে উঠল। বলে কি এই ছুরি? তার অমল চন্দ্রের লাহান জামাইয়ের সাথে এই শ্যামলা কালীর মেয়ে নাকি বিয়া বসবে, আর বিয়া বসে ওনাকে সতীন বানিয়ে ঘর থেকে তাড়িয়ে দেবে। কথাটা শুনে ওনার মেজাজ ভীষণ খারাপ হয়ে গেল, কিন্তু প্রতিবাদ করতে গিয়েও মেঘের সেই রক্তচক্ষু আর রাগী নজর দেখে তিনি মনে মনে বেশ ভয় পেয়ে গেলেন। ওনার বুকটা দুরু দুরু কাঁপতে লাগলো। তিনি 2 হাত গালে ঠেকিয়ে বলতে লাগলেন, ওরে আল্লাহ রে, সাত্তার মাস্টুরের মাইয়া এত্তেন খারাপ চিত্তের, খারাপ চরিত্রের কেন রে? এই মাইয়া যদি আমার ঘরে আইসে তবে মোর সাজানো সংসারখান এক্কেরে চিবাইয়া খাইয়া লাইব গো। সুফরা বিবি আর এক মুহূর্ত সেখানে দাঁড়ানোর ঝুঁকি নিলেন না, মানে ওখান থেকে হন করে কেটে পড়লেন তিনি। মেঘ ওনার যাওয়ার দিকে তাকে দাঁত মুখ খিঁচিয়ে পায়ের কাছে থাকা একটা ইটের কণা ওনার উদ্দেশ্যে ফিক্কা মেরে নিজের মনেই গজগজ করতে করতে চলে গেল ননীদের বিশাল আম আর কাঁঠাল বাগানের দিকে। এবার শান্তি মতো গাছ থেকে আম কাঁঠাল চুরি করে নিজের পেটে চালান করবে ও। ব্যাগপত্র গুছিয়ে আবারও নিজের চিরচেনা কর্মস্থলে ফিরে যাচ্ছে শীর্ষ। মাত্র কয়েক ঘন্টা আগে হেডকোয়ার্টার থেকে একটা আর্জেন্ট কল এসেছে ওর ফোনে। ওকে দ্রুত কক্সবাজারের দিকে রওনা হতে হবে। ইন্টেলিজেন্সের রিপোর্ট অনুযায়ী ওখানে নাকি বড়সড় কোনো আন্তর্জাতিক আততায়িক হামলার সম্ভাবনা রয়েছে। শীর্ষকে সেখানে সশরীরে অবস্থান করে সৈন্যদের গাইড করতে হবে এবং পুরো অপারেশনের পথ দেখাতে হবে। শুধু তাই নয়, কক্সবাজারের সীমান্ত নিয়ে ইদানিং প্রচুর পরিমাণে নারী পাচার হচ্ছে। সেই চক্রের মূল হোতাইদের এবং পাচারের গোপন সূত্রটাও এবার ওকে খুঁজে বের করতে হবে। তাই পরিবারের সবার কাছ থেকে বিদায় নিয়ে নিজের সেই রাজকীয় প্রাডো জিপে চড়ে বসেছে ও। গাড়িটার সামনে ও পেছনে আর্মিদের চেনা লোগো আর সিম্বল জলজল করছে। শিউরি বেগম বাড়ির সদর দরজায় দাঁড়িয়ে বিষণ্ণ মনে ছেলের এই হঠাৎ চলে যাওয়ার দেখছেন। ধীরে ধীরে মেজরের গাড়িটা রাতের অন্ধকারে বিলীন হয়ে যায়। গাড়ি চালাতে চালাতে চট্টগ্রাম ও ঢাকা মহাসড়কে আসতেই শীর্ষ নিজের ব্লুটুথ অন করে কল লাগালো তার দূর দেশের সেই চঞ্চল প্রিয়সীর মোবাইলে। যদিও এখন ঘড়ির কাঁটায় রাত ঠিক 10টা বাজে। ওর কাছে হেডকোয়ার্টার থেকে যাওয়ার জরুরি পয়গাম এসেছিল আজ সন্ধ্যা 6টায়। 4 ঘন্টার নোটিশে সব কিছু ফেলে ও বর্ডারের দিকে ছুটে চলেছে। এটাই যেন ডিফেন্সের অফিসারদের আসল জীবন। পরিবারের সাথে 2 দিন শান্তিতে সময় কাটানোরও যেন ওদের জন্য মস্ত বড় এক দায় হয়ে দাঁড়ায়। তাও দেশের স্বার্থে, দেশের মানুষের সুরক্ষায় তারা এই কঠিন জীবনটাকে সব সময় হাসি মুখে মেনে নেয়। মেঘের নম্বরে কল দিতেই শীর্ষ দেখল স্ক্রিনে লেখা উঠেছে বিজি। এই মাঝ রাতে মেয়েটা কার সাথে যেন গভীর মনোযোগ দিয়ে কথা বলছে। বুকের ভেতর ঈর্ষার একটা মৃদু চিমটি লাগতেই লাইনটা কেটে দিল। ঠিক 2 মিনিট পর শীর্ষ আবারও ব্যাক টু ব্যাক কল দিল। এবার ওপাশ থেকে কলটা রিসিভ হলো। ওপাশ থেকে এসে চিরচেনা গম্ভীর ও গমগমে গলায় মেঘ প্রশ্ন করলো, কে বলছেন? কাঁপতে থাকা হাইওয়ের বুকে গাড়ির ব্যাক সিটে মাথাটা একটু এলিয়ে দিল শীর্ষ। তার 2 চোখ এতক্ষণের ক্লান্তির মাঝে এক পরম প্রশান্তির দোল লাগলো। সারাদিনের এত ধকল আর টেনশনের পর অবশেষে তার রমণীর কণ্ঠস্বরটা শুনতে পেল সে। নিজের গলাটা একটু খাতে নামিয়ে বলল, তোমার একমাত্র আশিক বাবুর মাম্মা। মেঘ ওপাশে চরমভাবে চমকে উঠল। ও কান থেকে ফোনটা নামিয়ে ভালো করে স্ক্রিনের দিকে তাকিয়ে দেখলো একেবারে অচেনা একটা নাম্বার। আর ওপাশের পুরুষালী গলাটাও
তার চেনা লাগ গলার সাথে মিলছে না। সে বিরক্ত হয়ে বলল, কি ফালতু কথা বলছেন আপনি? আসল পরিচয় দিন, কে আপনি? মেঘের এমন রাগ মাখানো প্রশ্ন শুনে শীর্ষ নিজের ঠোঁটের কোণে এক তীর্যক ও মাদকতাময় হাসি হাসল। বেশ আদরে ও ফিসফিসানি স্বরেই বলল, তোমার অবাধ্য মনে অলরেডি রাজ করা শুরু করে দেওয়া একমাত্র রাজা আমি, ব্যাপার মাম্মা। মেঘ এবার ভীষণ রেগে গেল মাঝরাতে এমন অচেনা লোকের হিয়ালিপনা আর ফাজলামো শুনে। সে নিজের আঞ্চলিক টোনে চ্যাট করে কড়া গলায় বলে উঠল, রং নাম্বারে কল দিয়ে পরনারীর সাথে এভাবে মজা লুটতে খুব ভালো লাগে, তাই না? ঘরে কি মা বোন নেই আপনার? রাস্তাঘাটের বখাটেরাই কেবল মেয়েদের এভাবে মাঝরাতে ফোন দিয়ে বিরক্ত করে, উত্তক্ত করে। মা বোন সবই আছে কুইন, শুধু একটা নিজের মনের মতো বউ নেই। এই মুহূর্তে একটা খাঁটি বইয়ের বড্ড অভাব ফিল করছি, মাই ব্ল্যাক ফ্লাওয়ার। শীর্ষকে সে এখনও চিনতে পারেনি, তবে অচেনা কোনো পরপুরুষের মুখ থেকে নিজের প্রতি এমন অধিকার খাটানোর ডায়লগ শুনে মেঘ রাগে একেবারে অগ্নিশর্মা হয়ে গেল। ওর মন চাইল ফোনের ওপাশের লোকটাকে পুরান ঢাকার খাঁটি লোকাল গালিগালাজ দিয়ে একাকার করে দিতে, কিন্তু কেমন জানি একটা অদ্ভুত সংকোচে তা করতে পারল না। সে রাগ সামনে নিয়ে ঝেঁঝে বলল, বেশি বউয়ের অভাব ফিল করলে বাড়ির পাশের ওই বড় কলা গাছের সাথে শক্ত করে একটা দড়ি দেগা যাও। গলায় ফাঁস লাগলে আর কোনোদিন অভাব ফিল করতে হবে না, ব্যাস। বলে আর এক সেকেন্ডের সুযোগ না দিয়ে খট করে কলটা কেটে দিল। মেঘের এমন মুখের উপর তপ্ত জবাব শুনে শীর্ষ গাড়ির ভেতরে শব্দহীনভাবে আপন মনে হাসতে লাগলো। তার এই শ্যামলা রাগিনীটাকে যে বেশ ভালোভাবে রেগেছে তা আর বুঝতে বাকি রইল না ওর। তবে হাসির পরক্ষণে শীর্ষর ফর্সা কপালের রগগুলো রাগে ও উত্তেজনায় নীল হয়ে ফুলে উঠল। কোনো না কোনো গোপন সূত্রে আজ দুপুরের কলেজের সেই অনাকাঙ্ক্ষিত ঘটনা অলরেডি মেজরের কানে এসে পৌঁছে গেছে। মেঘকে নাকি মিসির নামের এক কলেজ পড়ুয়া ছেলে পুরো কলেজের সামনে হাঁটু গেড়ে প্রপোজ করেছে। ছেলেটা নাকি গায়ের রঙে মেঘের মতোই শ্যামলা, কিন্তু দেখতে নাকি বেশ হ্যান্ডসাম আর সুদর্শন। আর ওদিকে শিশু নিজে, সে তো ধপধপে ফর্সা, শ্বেত বর্ণের অধিকারী। আজ রাতে আর যাই হোক, এই হাইওয়ের অন্ধকার ওকে একটা জিনিস খুব ভালো করে বুঝিয়ে দিল। খুব দ্রুত একদম চোখের পলকে এই চঞ্চল মেঘালয়াকে আইনসম্মতভাবে নিজের করে নিজের ডেরায় তুলতে হবে। যেভাবেই হোক সাম দাম দণ্ড ভেদ খাটিয়ে মেজরের তকমা দিয়ে ওকে জয় করতে হবে। স্ক্রিন অফ হওয়া ফোনটার দিকে তাকিয়ে শীর্ষ নিজের ধারালো চোয়াল শক্ত করে মনে মনে এক প্রতিজ্ঞার সুরে হাওড়ে উঠল, তুমি শুধু আমারে ডাকিনি মেঘালয়া, শুধুই আমার। এই দুনিয়ার অন্য কোনো পুরুষের ছায়াও আমি তোমার উপর পড়তে দেব না। খুব শীঘ্রই আমি হব তোমার এই চঞ্চল দেহ আর অবদ্ধ মন উভয়ের একমাত্র রাজা। একচ্ছত্র আধিপত্য নিয়ে আজীবন রাজত্ব করব আমি তোমার উপর। কক্সবাজার বাঙালির কাছে সমুদ্র মানে এক অদ্ভুত মায়ার টান। সেই মহেশখালী দ্বীপের শান্ত স্নিগ্ধতা, সোনাইদিয়ার নির্জনতা থেকে শুরু করে ইনানি, লাবণী আর হিমছড়ির পাহাড় সাগরের মিতালি সব মিলিয়ে কক্সবাজারে যেন এক স্বপ্নের শহর। আর ভৌগোলিক ও কৌশলগত দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি হিসেবে পরিচিত কক্সবাজারের রামু সেনানিবাস, যা বাংলাদেশ সেনাবাহিনীর 10 পদাতিক ডিভিশনের সদর দপ্তর। সেখানে আজ পোস্টিং হয়েছে মেজর শীর্ষ কার্তারের। ঘণ্টাখানিক আগেই শীর্ষ তার জন্য বরাদ্দকৃত সরকারি বাংলোয় এসে পৌঁছেছে। এই বাংলোটি মূলত সেনা নিবাসের অন্তর্ভুক্ত ক্যান্টনমেন্ট শিক্ষা প্রতিষ্ঠানের প্রিন্সিপালদের জন্য নির্ধারিত ছিল, যা এখন মেজরের জন্য প্রস্তুত। ওয়াশরুম থেকে গোসল ছেড়ে বেরিয়ে এলো শীর্ষ। নগ্ন শরীরে কোমর কালো তোয়ালে জড়ানো, সুঠম দেহের লোমহীন বুকে ঘাম আর পানির লোনা জল চিকচিক করছে। আয়নার সামনে দাঁড়িয়ে আর্মি কাট করা চুলগুলো শুকাতে শুকাতে যখন সে নিজের পেশি বহুল শরীরের দিকে তাকালো, তখন আয়নার প্রতিফলিত সেই দীপ্ত সৌন্দর্য যেন আভিজাত্যের বহিঃপ্রকাশ ঘটাচ্ছিল। সুগন্ধিত পারফিউম গায়ে মাখিয়ে যখন সে তার আর্মি ফর্মাল ড্রেস আপটা পরল, শোল্ডার ব্যাচের ওপর জলজল করা শাপলা তারা একজন মেজরের প্রাতিক চিহ্ন তাকে আরও বেশি রুদ্র ও গম্ভীর করে তুলল। মিটিংয়ের জন্য বের হওয়ার সময় কানে এয়ারপড গুছে সে দ্রুত পায়ে বাংলো ত্যাগ করল। অন্যদিকে সকাল 10:55 ক্যান্টনমেন্ট কলেজের করিডোর ধরে টিফিনের ঘণ্টার শব্দে মুখরিত হয়ে উঠল ক্যাম্পাস। সকলে শিক্ষার্থীরা
হুট্টোহুটি করে নিজেদের শ্রেণীকক্ষ ত্যাগ করছে। কেউ বা যাচ্ছে ক্যান্টিনে খাবারের উদ্দেশ্যে, কেউ বা খেলার তাড়ায়, আর গুটি কয়েক রয়ে গেছে খাবার খাওয়ার তাগিদে। ছুটির বেল বাজতেই 204 নম্বর কেমিস্ট্রি ল্যাব থেকে গ্লাভস আর সাদা অ্যাপ্রন পরা অবস্থায় বেরিয়ে এলো মেঘ, রাইসা, তানিয়া আর ফাতিমা। 4 বান্ধবী মিলে ঠেলে ক্যান্টিন থেকে ক্যারামেল মিল্ক টি নিয়ে বসলো ক্যাম্পাসের এক কোণে। প্যারেন্টসদের জন্য নির্ধারিত বারান্দার নিচে বেঞ্চে। সেখান থেকে সবুজ ঘেরা পুরো ক্যাম্পাসটাকে এক নজরে দেখা যায়। চায়ের উষ্ণ চুমুকে যখন আড্ডাটা জমজমাট, তখন তানিয়া হঠাৎ উৎসাহিত হয়ে বলে উঠল, মেঘ, কক্সবাজার যাবে? বর্ষার এই মৌসুমে কক্সবাজারের ফিলিংসই তো আলাদা। তানিয়ার কথায় মেঘ ভ্রু কুঁচকে তাকায়, মৃদু গম্ভীর স্বরে বলল, তোদের ফ্যামিলি ট্রিপে আমি গিয়ে কি করব? থার্ড পার্সন হয়ে তোদের ট্রিপ মাটি করার শখ নেই আমার। তানিয়ার মুখটা যেন এক নিমিষেই চুপসে গেল। মিনমিন করে বলল, আরে না রে, এটা ফ্যামিলি ট্রিপ নয়, শুধু আমরা বন্ধুরা মিলে যাওয়ার প্ল্যান করেছি। দেখ, রাসু আর ফাতুও রাজি। মেঘের ভ্রু আরও কিছুটা কুঁচকে গেল। ধীর গলায় জিজ্ঞেস করলো, এই প্ল্যান কবে হলো? আজ রাতেই করেছি। তোকে ফোনে পাওয়ার অনেক চেষ্টা করেছি, কিন্তু তোর ফোন বারবার অফ ছিল, তাই জানাতে পারিনি। ফাতিমার কথায় মেঘের মনে পড়ল গত রাতের কথা। ওই অচেনা লুচ্চা নাম্বার থেকে আসা মেসেজের জন্য রাগে ফোনটা অফ করে ঘুমিয়েছিল সে। ক্যান্টনমেন্ট ক্যাম্পাসে ফোন অ্যালাউ না থাকায় এখন ফোনটা নিশ্চয়ই বাড়িতে অনাদরে পড়ে আছে। মেঘ নিশ্চিন্তিত গলায় বলল, পরিবারে কেউ রাজি হবে না। 4 জন মেয়ে একা ট্রিপে যাচ্ছে শুনলে বাড়ি মাথায় তুলবে ওরা। ওদের 4 জনের মুখই শুকিয়ে গেল। মেঘও নিজের সুন্দর নখ কামড়াতে কামড়াতে ভাবতে লাগলো। কিছুক্ষণ পর হুট করে মেঘের চোখে একটা ঝিলিক খেলে গেল। সেই ফিসফিস করে বলল, এদিকে শোন, বুদ্ধি এসেছে মাথায়। মেঘের কথা শুনে 3 জোড়া মাথা একত্রিত হয়ে গেল। মেঘ তার গোপন প্ল্যানটা খুলে বলতে শুরু করলো। রাইসার মুখটা প্রথমে একটু ভয়ে ভয়ে থাকলেও মেঘের বুদ্ধিদীপ্ত কথায় সে আশ্বস্ত হলো। এখন শুধু অপেক্ষা এই রহস্যময় প্ল্যান সফল হয় কিনা। কলেজ থেকে পায়ে পায়ে হেঁটে বাড়ির দিকে ফিরল মেঘ। এই জ্যৈষ্ঠের শেষ আর আষাঢ়ের শুরু। গুমোট গরমে শরীরটা ক্লান্ত লাগলেও বসার উপায় নেই। বিকেলে আবার হোম টিউটরের কাছে পড়তে বসতে হবে। মেঘের মেঝো ভাই অব্র এবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের 3rd সেমিস্টারে পড়ছে, আর বড় ভাই নোমান রয়েছে ঢাকার ইবনে সিনায়। নোমান মূলত একজন কার্ডিওলজিস্ট। সে যে সেই এমার্জেন্সি অপারেশনের জন্য বাড়ি থেকে বের হলো, এখনও আর বাড়িমুখও হওয়ার ফুরসত মেলেনি। তবে ইদানিং ওদের বাড়িতে একটি নতুন আলাপ উঠেছে। মেঘের উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ হলে ওরা এই খুলনার পাট চুকিয়ে সবাই মিলে পাকাপাকিভাবে ঢাকায় সাফারি সেটেলড হবে। কারণ নোমান এখন সাভারের ইবনে সিনা শাখাতেই নিয়মিত বসেছে এবং ওখানেই সাভার DOHS এর ভেতরে একটা সুন্দর ফ্ল্যাট ক্রয় করেছে সে। মা বাবা আর ছোট বোনকে নিজের কাছাকাছি রাখার জন্যই বড় ভাইয়ের এই সুদূর প্রসারী পরিকল্পনা। বাড়ি ফিরে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে দুপুরের খাবার খেতে বসে গেল মেঘ। কারণ ঘড়ির কাঁটায় ঠিক 4টা বাজলেই স্যার পড়াতে চলে আসবেন। তাড়াহুড়ো করে খেয়ে দিয়ে ও সোজা রান্নাঘরে মায়ের কাছে গিয়ে দাঁড়ালো। তোমার মোবাইলটা একটু দেবে? মেয়ের আচমকা আবদার শুনে আলিয়া বানু হাত থামিয়ে জিজ্ঞাসা দৃষ্টিতে তাকালেন। মেঘ দাঁত বের করে হেসে বলল, আমার সতীনের সাথে একটু জরুরি কথা বলবো। আলিয়া বানু টেবিলে রাখা মোবাইলটার দিকে ইশারা করতে মেঘ এক প্রকার ছো মেরে সেটা লুফে নিল। তারপর স্ক্রিন আনলক করে চটপট একটা পরিচিত নাম্বারে ডায়াল করলো। ওপাশ থেকে কলটা রিসিভ হতেই মেঘ ফোনের স্পিকারে মুখ লাগিয়ে বেশ রসিয়ে বলল, কি বড় সতীন, ভালো আছো? মেঘের প্রশ্ন শুনে ওপাশ থেকে এক বয়স্কা মহিলা খ্যাপাটে গলায় চেঁচিয়ে উঠলেন, তুই আর আমারে ভালো থাকতে দিলি কইরে ছুরি? তোর লাইগা আমার বুড়িরা মরণটা খালি ঘরে বসে দিনরাত কাতরাই। ওপাশের চেনা মানুষের এমন ঝাঁঝালো কথা শুনে মেঘের ঠোঁটের কোণে দুষ্টুমি ভরা হাসি আরো চওড়া হলো। সে গাল ফুলিয়ে বলল, কাতরানোরই কথা গো। একে তো তোমার নাতনি, তার উপর আবার ওনার 2 নাম্বার বউ বলে কথা। আমার জন্য বিরহ জ্বালা হবে না তো কি তোমার মতো মাজা ভাঙা বুড়ির জন্য হবে নাকি? মেঘের মুখে এমন কথা শুনে ওপাশে থাকা ও নানি জুলেখা ইয়াসমিন একেবারে রেগে আগুন হয়ে গেলেন।
ছুরি ছুরি, আমার অমর রাজার মতো সুন্দর জামাইয়ের ওপর তো নজর দিলি কেন? লজ্জা করে না? কি আর করব বলো, তোমার স্বামী তো ছুড়ু বউ বলে আমার এমন পাগল বানালো, এখন ওনারে ছাড়া তো আমার রাতে ঘুমই আসে না। তা আমার স্বামীটারে একটু লাইনে দাও না গো বড় সতীন, ওনার মায়াবী কণ্ঠটা একটু শুনবো, শুনে আমার কলিজাটা একটু জুড়াক। নানি জুলেখা ইয়াসমিন এবার ওখানে আরও মার মুখী হয়ে উঠলেন, যা মেঘ এপাশ থেকে খুব ভালোই বুঝতে পারছিল। নানার সাথে নানির বিয়ের এতগুলো যুগ পার হয়ে গেল, নাতনিদের বিয়ে দেওয়ার বয়স হতে চলল, তবুও নিজের স্বামী আকবর জুমানকে নিয়ে ওনার ঈর্ষা আর জেলাসি একটুও কমল না। জুলেখা ইয়াসমিনের সামনে ওনার স্বামীকে নিয়ে কেউ রসিকতা করলেই বয়স্কার রেগে আগুন হয়ে যান। ঠিক তখনই ওপাশ থেকে ফোনটা হাত বদল হওয়ায় খসখস শব্দ শোনা গেল। তার পরপরই এক প্রবীণ কিন্তু বেশ রসাত্মক পুরুষালী গলা ভেসে এলো। কি গো ছোট বউ, কচি কচি জোয়ান পোলা দেখা বুড়া স্বামীর একেবারে ভুইলাই গেলা? ওরা আর মনে টানে না? নানার এমন রসিকতা শুনে মেঘের হাসির বেগ আরো বিস্তৃত হলো। ওদিকে রান্নাঘরে দাঁড়িয়ে আলিয়া বানু তার জন্মদাত্রী জুলেখা ইয়াসমিন আর নিজের গর্ভের সন্তানের মেঘের এই মধুর ও চিরচেনা সতীন ঝগড়ার সিন দেখে মিটিমিটি করে হাসতে লাগলেন। এটা এই বাড়িতে কোনো নতুন বিষয় নয়, বরং অতি পুরাতন আর নিয়মিত এক বিনোদন। কি যে কও না তুমি স্বামী, তোমার রাইখা কি আর কাউরে আমার মনে ধরে? শোনো না স্বামী। নানা আকবর জুমানের সাথে কথা বলতে বলতে মেঘ ধীর পায়ে হেঁটে নিজের ঘরের বারান্দায় চলে এলো। চারপাশটা একেবারে দেখে ফিসফিস করে বলল, শুনো বুড়ো, তোমারে একখান গোপন কথা কই, একেরে চিলাইবা না আর জোরে কোনো কথাও কইবা না, ভুলেও কাউরে কিচ্ছু জানাইবা না কিন্তু। কি কিতা বউ? আমি কদিনের মধ্যে তোমার বাড়িতে আমো, মাগার তোমার এই খ্যাপা মাইয়া যেন কিচ্ছু না জানে, এই তাই আগে ভাগে কইয়া দিলাম। খালি তোমার মাইয়া না, তোমার বুড়ি বিবি, তোমার পোলা কেউ যেন টের না পায়, বুঝছো নি? আকবর জুমান ওপাশে মুচকি হাসলেন। তিনি খুব ভালো করেই বুঝলেন তার এই পাঁচি নাতনি আবারও পড়াশোনা আর বাড়ির কড়া শাসন ফাঁকি দিয়ে নানা বাড়িতে হাওয়া বদল করতে এবং তাদের সে বান্ধবীদের ট্রিপের প্ল্যান সফল করার কোনো ফোন দিয়ে আছে। তাই তিনিও আর কোনো প্রশ্ন না করে মেঘের সাথে দুষ্টুমিতে তাল মেলালেন। মেঘও নানার আশকারা পেয়ে মনে মনে তার সেই গোপন কক্সবাজার মিশনের চাল চলতে শুরু করে দিল। মোবাইলটা কেটে দিয়ে মেঘের মাথায় হুট করে একটা কৌতূহল চাপলো। সে চট করে মায়ের ফোনের ফেসবুক অ্যাপে ঢুকে পড়ল। সার্চ অপশানে গিয়ে টাইপ করলো শীর্ষ কার্তার। সার্চ বাটনে ক্লিক করতেই সর্বপ্রথম ওর চোখের সামনে ভেসে উঠল নীল টিক চিহ্ন পড়া একটা পার্সোনাল প্রোফাইল, যা অলরেডি ফলোয়ার্স পেজ হিসেবে কনভার্ট করা। প্রোফাইল পিকচারে শীর্ষর একটা নেভি ব্লু শার্ট পরা, চশমা চোখে দেওয়া অত্যন্ত আকর্ষণীয় ও গম্ভীর ছবি। আইডিতে পোস্টের সংখ্যা হাতে গোনা গুটি কয়েক, কিন্তু ফলোয়ার সংখ্যা প্রায় 15,000-এর অধিক। আর সেই ফলোয়ার্সদের প্রোফাইল ঘাঁটলে দেখা যায় তার 90% হলো তরুণী ও মেয়ে ফলোয়ার্স। স্ক্রল করতে করতেই হঠাৎ মেঘের তীক্ষ্ণ চোখজোড়া গিয়ে আটকালো গত পরশুর করা একটা রিসেন্ট পোস্টে, যেখানে ব্যাকগ্রাউন্ডে ঢাকা খুলনা হাইওয়ের গধূলির আলো আর ফোকাসে শীর্ষের একটা হাফছায়া ব্লার ছবি প্রকাশ পাচ্ছে। আর সেই ছবির ক্যাপশনে অত্যন্ত খাঁটি বাংলায় খুব সুন্দর করে খোদাই করে লেখা রয়েছে, মায়াবনে বিহারিণী, তোমারই অপেক্ষায় দিনেদিপাত করছে এক তৃষ্ণার্ত প্রেমিক পুরুষ। মরুভূমির ন্যায় শুল্ক ও খাখা করে হৃদ মাছের শীতল হবে কেবল তোমার উষ্ণ অধরের এক পশলা অবাধ্য বৃষ্টিতে। শীর্ষর আইডিতে এমন রোমান্টিক ও কাব্যিক ক্যাপশন পড়ে নিজের অজান্তে মেঘের ভিতরের পুরো দেহ কেমন যেন একটা তীব্র জ্বলন ধরে গেল। বুকের ভেতর এক চরম ঈর্ষা ও জেলাসি অনুভব করেও ও নিজেকে সামলাতে পারল না। অবাধ্য আঙুলে ঢুকে পড়ল কমেন্ট বক্সে। সেখানে হাজারো পরনারীদের হট, ক্রাশ আর হ্যান্ডসাম উক্তি শুনে মেঘের ভিতরে সেই জ্বলন যখন দাউ দাউ করে বাড়ছে, ঠিক তখনই ওর নজর পড়ল একটা মেয়ের করা টপ কমেন্ট, যেখানে একটা ফর্সা মেয়ে লিখে রেখেছে, তোমার সেই মায়াবন বিহারিণী যদি কোনো মতে আমি হতে পারতাম শীর্ষ, তবে ইহকালের জন্য নিজেকে ধন্য মনে করতাম। সবচেয়ে বড় ধাক্কাটা মেঘ তখনই খেলো যখন দেখলো সেই মেয়েটির কমেন্টে শীর্ষ নিজে কেয়ার র্যাক দেওয়ার পাশাপাশি নিজের অফিসিয়াল আইডি থেকে রিপ্লাই করেছে। শীর্ষ নিজের হাতে করা সেই রিপ্লাইটা স্ক্রিনে দেখা মাত্রই মেঘের পায়ের নিচের চেনা জমিনটা
অযাচিত কারণে এক লহমায় আল্লাকা হয়ে গেল। চোখ দুটো চড়ক গাছ হয়ে বড় বড় হয়ে উঠল ওর। নিজের চোখের দৃষ্টি যেন মুহূর্তের মধ্যে ঝাপসা আর ঘোলাটে হয়ে আসতে চাইল। আমার আমার বুকটা এখন অস্থির লাগছে কেন? কেন অন্য কোনো মেয়েকে উদ্দেশ্য করে লেখা মেজরের এই উক্তি আমার বুকে তপ্ত বানের মতো এসে বিচ্ছে। মেঘ নিজের এই অবাধ্য প্রশ্নের কোনো যৌক্তিক উত্তর খুঁজেই পায় না। সে এক্কেবারে আলুথালু পায়ে বারান্দা থেকে রুমে ঢুকে মায়ের মোবাইলটা বিছানায় ছুঁড়ে ফেলে দিল। তারপর ধপাস করে লুটিয়ে পড়লো নিজের বিছানা গোছানো বিছানার ওপর। ওর হাত পা রাগে আর এক অজানা অভিমানে কাঁপছে। কিন্তু এই একগুঁয়ে আর অবুঝ বেচারি এটা বিন্দুমাত্র জানেও না যে শিষ্যর এই পুরো উক্তি তার মায়াবিনী বিহারিণী সম্বোধনটা কেবল ওকে ঘিরেই লেখা। আর এই কমেন্টের রিপ্লাইটা মূলত মেঘকে আরও একটু জেলাসির জ্বলানোর জন্যই মেজরের দেওয়া এক মস্ত বড় চাল ছিল। যদি মেঘ কখনো ওর আইডি স্ক্রল করে তাহলে যেন তা দেখতে পায় কক্সবাজারের সেই রুদ্ধশ্বাস অপারেশন প্ল্যান ও ইন্টেলিজেন্সের মিটিং শেষ করে সত্যই নিজের সরকারি বাংলোতে ফিরেছে শীর্ষ। ঘামে ভেজা দেহে একেবারে আটছাট হয়ে লেপটে আছে মেজরের সেই ফর্মাল খাঁটি ড্রেসটি। রুমে ফিরে এসে বেল্ট আর বুট জুতো খুলে সোজা ওয়াশরুমের দিকে পা বাড়ালো। আরেক দফা ঠান্ডা পানিতে স্নান করে শরীরটা মুছে সামান্য একটা আরামদায়ক 3/4 প্যান্ট পরে এসে কিচেনে গেল কফি বানাতে। চিনি ছাড়া করা ব্ল্যাক কফি। কফির মগটা হাতে নিয়ে ল্যাপটপ কোলে নিয়ে সে বেডরুমের খাটে বসে পড়ল বর্ডারের কিছু গুরুত্বপূর্ণ অফিসিয়াল কাজ সরণি করার জন্য। চোখের ওপর চড়ে বসলো একটা অ্যান্টি রিফ্লেকটিভ রিডিং চশমা, যাতে একটানা স্ক্রিনের দিকে তাকিয়ে থাকার ফলে চোখে কোনো সাইড ইফেক্ট না পড়ে। একাধারে প্রায় ঘন্টা তিনেক ল্যাপটপের কিবোর্ডে আঙ্গুল চালানোর পর কিছুটা ক্লান্ত হয়ে ঘাড় উঁচিয়ে দেয়ালে টাঙ্গানো ঘড়ির দিকে তাকালো। দেখলো ঘড়ির বড় কাঁটা টিকটিক করে জানান দিচ্ছে রাত এখন 9টা বেজে 35 মিনিট। শীর্ষ ল্যাপটপটা এক পাশে রেখে নিজের শক্ত হাত দিয়ে ঘাড়ে মৃদু ম্যাসাজ করতে লাগলো। এতক্ষণ এক নাগারে কুচো হয়ে কাজ করার ফলে ঘাড়ের পেশিতে বেশ ভালোই ব্যথা অনুভব করছে ও। বেড সাইড টেবিলে রাখা নিজের পার্সোনাল ফোনটা হাতে নিয়ে লক স্ক্রিন আনলক করতেই ওপাশে ভেসে উঠল ল্যাভেন্ডার রঙের শাড়ি পরিহিত মেঘের সেই চঞ্চল ও মায়াবী একটা ছবি। ঢাকার ছাদ থেকে খুব গোপনে মেঘের অজান্তে এই ছবিটি তুলেছিল শীর্ষ। স্ক্রিনের ছবিতে এক দফা গভীর ভালোবাসার চুম্বন এঁকে দিয়ে শীর্ষ খাটের ড্রয়ার থেকে একটা কাঠের ছোট্ট বক্স বের করলো, যার ভেতরে সারি সারি সাজানো রয়েছে গোয়েন্দা বিভাগের কয়েকটি বেনামি সিম কার্ড। সেখান থেকে একটা নির্দিষ্ট সিম নিজের ফোনে ঢুকিয়ে সে কল লাগালো তার দূর দেশের সেই অভিমানী প্রিয়সীর নাম্বারে। ওপাশে রিং হতেই মাত্র 2 সেকেন্ডের মাথায় কলটা রিসিভ হলো, কিন্তু ওপাশ থেকে ভেসে আসা কণ্ঠস্বরটা শুনেই মেজরের ভ্রু কুঁচকে গেল। কে বলছেন? অন্যান্য সময় মেঘের গলায় যেই ঝাঁঝালো লোকাল ঢাকাইয়া টোনের চাঞ্চলতার সাথে এখানকার গলার বেজার পার্থক্য। কণ্ঠস্বরটা বড্ড ভারী, মনে হচ্ছে দীর্ঘক্ষণ বালিশে মুখ গুজে এক নাগারে কেঁদেছেও। কিন্তু কেন? শীর্ষ আর কোনো লুকোছাপা বা হিয়ালি করে সরাসরি নিজের চেনা পুরুষালী গলায় প্রশ্ন না করে ভিন্ন গলায় প্রশ্ন করলো, কাঁদছিলে কেন? গতরাতে এই কণ্ঠস্বর শুনে মেঘ চ্যাট করে উঠল। আজ অলরেডি ফেসবুকে ওই কমেন্ট দেখে মেজরের ওপর এক পাহাড় সমান অভিমান জমা হয়ে গেছে ওর বুকে। তাই ওপাশের কণ্ঠটা চিনতে পেরেও সে কোনো রাগ দেখালো না। এক চরম উদাস আর ভাঙ্গা গলায় উত্তর দিল, রাত গড়িয়ে সকাল, আর সকাল গড়িয়ে আবারও কৃষ্ণপক্ষের রাত নেমে আসতে চলল। ঘরের এক কোণে টেবিল ল্যাম্পের আবছা আলোয় পড়ার টেবিলে ঝুঁকিয়ে এসে একাগ্র মনে পড়ছে মেঘ। আর পাশের ড্রয়িং রুমে ওর মা আলিয়া বানু সোফায় আরাম করে বসে টিভির পর্দায় স্টার জলসার সিরিয়াল দেখতে মগ্ন হয়েছেন। ঠিক তখনই সিরিয়ালের শব্দের মাঝেই ওনার কোলের কাছে রাখা মোবাইলটা হঠাৎ তীব্র কম্পনে কেঁপে কেঁপে উঠতে লাগলো। স্ক্রিনে একটা অচেনা নাম্বার জলজল করছে। ভদ্রমহিলা টিভির সাউন্ড কিছুটা মিউট করে তড়িঘড়ি করে কলটা রিসিভ করতে ওপাশ থেকে কোনো কথার বদলে শুনতে পেলেন কেবল কারোর বুক ফাটা ফোপানোর শব্দ। এমন করুণ কান্না শুনে আলিয়া বানু ভীষণ বিচলিত হয়ে পড়লেন। তিনি টিভির রিমোটটা পাশে রেখে উদ্বিগ্নের সাথে প্রশ্ন করলেন, কে মা তুমি? এভাবে কান্না করছো কেন? কি হয়েছে বলো তো? ওপাশ থেকে ফোপাতে ফোপাতে এক ফ্যাসফ্যাসে ও বুঝে আসা গলায় উত্তর এলো, আন্টি আমি রাইসা, মেঘের বান্ধবী। আহারে, তোমার এত পরিচয় দিতে হবে না মা, আমি তোমায় চিনি। তার আগে বলো, তুমি এভাবে কান্না করছো কেন? কোনো বিপদ হয়েছে?
রাইসার সম্পূর্ণ কথা শেষ হওয়ার আগেই বুকের ভেতর এক অজানা আশঙ্কা নিয়ে উক্ত কথাগুলো বলে ফেললেন আলিয়া বানু। ওপাশে রাইসা একইভাবে নাক টানতে টানতে কান্না মিশ্রিত গলায় বলল, আমার দাদুভাই একটু আগে হার্ট স্ট্রোক করে মারা গেছে আন্টি। পুরো পরিবার একেবারেই ভেঙে পড়েছে। আমাদের পুরো পরিবার এক্ষুনি গ্রামের বাড়িতে কুমিল্লা রওনা দিচ্ছি দাফন করার জন্য। আন্টি, মেয়েকে কি এই কয়দিনের জন্য আমার সাথে দেওয়া যাবে? ও একটু আমার সাথে চলুক না প্লিজ। রাইসার দাদু মারা গেছেন শুনে আলিয়া বানুর মনটা বেজায় খারাপ হয়ে গেল। কিন্তু রাইসার শেষাক্ত অদ্ভুত আবদারটা শুনে ওনার কপালে সামান্য চিন্তার ভাঁজ পড়ল। তিনি কিছুটা ইতস্ত করে ইনিয়ে বিনিয়ে আমতা আমতা করে বললেন, তোমাদের এমন একটা বড় পারিবারিক বিপর্যয় মেঘের সাথে যাওয়াটা কেমন দেখাবে বলো তো মা? তোমাদের সবার মানসিক অবস্থা এমনিতেই ভালো নেই। পুরো বাড়ি শোকের বাড়ি। তার উপর সেখানে মেঘের মতো একটা বাইরের মেয়ে যাওয়াটা কেমন একটা কটূক্তি দেখাবে। লোকে কি বলবে? এইসব কি বলছেন আন্টি? আসলে মেঘের সাথে গেলে আমি একটু মানসিক ভরসা পেতাম। পাথেমা বা তানিয়া থেকেও মেঘ আমার অনেক বেশি কাছের। ও আমার কলিজার বন্ধু। দাদুভাই এভাবে হঠাৎ চলে যাওয়াতে আমি একেবারেই ভেঙে পড়েছি আন্টি। একা কিছুতেই সামলাতে পারছি না আন্টি। প্লিজ আপনি মেঘকে না করবেন না। ও আমার সাথে গেলে আমি একটু শান্ত থাকতে পারবো। আলিয়া বানু প্রথমে বারণ করলেও রাইসা ওপাশে ওনার কোনো বারণই কানে তুলল না। সে অনবরত অনুনয় বিনয় করে আর কান্নাকাটি করতে থাকে। শেষ পর্যন্ত এসে আলিয়া বানু খানিকটা নরম হলেন এবং মনে মনে কিছু একটা ভেবে গভীর গলায় বললেন, আচ্ছা মা, তুমি কেঁদো না। আমি মেঘকে একবার জিজ্ঞাসা করি ও যেতে চায় কিনা। আলিয়া বানু কানে মোবাইলটা ধরে ধীর পায়ে মেঘের রুমের দিকে এগিয়ে গেলেন। দরজার পর্দা ঠেলে ভিতরে যেয়ে দেখলেন টেবিল ল্যাম্পের আলোয় মেঘ অত্যন্ত মনোযোগ দিয়ে খাতায় কি যেন লিখছে। উনি মৃদু গলা খাকারি দিয়ে নিজের উপস্থিতি জানান দিলেন। মেঘ খাতাটির ওপর থেকে নিজের দৃষ্টি সরিয়ে ওনার দিকে গোল গোল চোখ করে বেশ নিষ্পাপ ভঙ্গিতে তাকালো। কিছু বলবে আম্মু? আলিয়া বানু ফোনের ওপাশে থাকা রাইসাকে লাইনে রেখে মেয়ের উদ্দেশ্যে বললেন, তোমার ফ্রেন্ড রাইসার দাদা কিছুক্ষণ আগে মারা গেছে। ওরা সকলে কিছু সময়ের মধ্যেই দাফন কাফনের জন্য ওদের গ্রামের বাড়ি কুমিল্লার উদ্দেশ্যে বের হবে। রাইসা খুব কান্নাকাটি করছে। ও চাচ্ছে তুমি ওর সঙ্গে গিয়ে ওর গ্রামের বাড়ি যাও। ও একটু মেন্টাল সাপোর্ট পাবে। তা তুমি কি যাবে? আলিয়া বানুর এমন জিজ্ঞাসা প্রশ্নে মেঘ মনে মনে এক মস্ত বড় শয়তানি হাসি হাসল। যাক, মিশন কক্সবাজারের প্রথম ধাপ একেবারে কেল্লা ফাতে। তবে উপরে নিজেকে একদম স্বাভাবিক আর সাধু সাজিয়ে মুখটা ছোট করে মিনমিনিয়ে বলল, আম্মু তুমি রাজি হলে আমি যাব। রাইসা আমার খুব ভালো ফ্রেন্ড। ওর এই বিপদে না গেলে কেমন দেখায় বলো? আলিয়া বানু টেবিল ল্যাম্পের আবছা আধারে ঢাকা মেয়ের সেই মায়াবী শ্যামলা রঙের আননের দিকে চেয়ে একটা দীর্ঘশ্বাস ফেললেন। বান্ধবীর বিপদে মেয়ে এগিয়ে যেতে চাচ্ছে দেখে ওনার আর অমত রইল না। তিনি বললেন, ঠিক আছে, তাহলে আর সময় নষ্ট না করে চটপট তোমার ব্যাগ প্যাক করে রেডি হয়ে নাও। ওরা গাড়ি নিয়ে যাওয়ার সময় আমাদের বাড়ির সামনে থেকে তোমাকে পিক করে নিবে। কথাটা বলে যেভাবে এসেছিলেন তিনি ঠিক সেভাবেই ড্রয়িং রুমের দিকে চলে গেলেন। আর যাওয়ার পথে তিনি রাইসার ফোন কলটাও ওপাশ থেকে বিচ্ছিন্ন করে দিলেন। প্ল্যান সাকসেসফুলি কাজ করেছে। মেঘের অবাধ্য মন এখন বেজায় ফুর্তি। খুশির চোটে তার পা যেন মাটিতেই পড়ছে না। চনমনে হয়ে বাথরুমে থেকে ফ্রেশ হয়ে এসে আলমারি খুলে নিজের পছন্দের একটা ডাস্টি রোজ রঙের সিল্কের অ্যাথনিক কোঅর্ড সেট বের করে আয়নার সামনে গিয়ে দাঁড়িয়ে পড়ে। পোশাকটির সাথে মানানসই হিসেবে পুরো বুকে ও হাতায় সাদা সুতোর চমৎকার এমব্রয়ডারির কারুকাজ করা রয়েছে। মেঘ তার দীঘল কালো রেশনের নয় কুন্তর রাশির পিঠের ওপর আলগা করে ছেড়ে রাখলো। কানে পড়লো মাঝারি সাইজের দুটো পার্ল টপ আর কপালের ঠিক মাঝখানটায় লেপটে দিল একটা ছোট্ট স্টোনের বিন্দিয়া। সর্বশেষে ছোট ঠোঁটে হালতো করে ছোঁয়ালো পিচ নোট কালারের লিপস্টিক। আয়নার নিজের দিকে তাকিয়ে মেঘ নিজেই মুগ্ধ হয়ে গেল।
তার মায়াবী শ্যামবর্ণ ত্বকের সাথে এই ডাস্টি রোজ রং আর হালকা সাজ যেন একেবারে খোলতাই হয়ে ফুটে উঠেছে। পূর্ব প্রস্তুতি অনুযায়ী ট্রাভেলার ব্যাগটা আগেই প্যাক করা ছিল। ব্যাগটা এক হাতে ঝুলিয়ে রুম থেকে বের হয়ে ড্রয়িং রুমে বসা আলিয়া বানুর উদ্দেশ্যে বেশ চনমনে গলায় বলল, মা আমি তাহলে আসি, শীঘ্রই রাজুর মন ভালো করে দিয়ে ফিরে আসবো, তুমি চিন্তা করো না একদম। মেয়ের গলার আওয়াজ পেয়ে আলিয়া বানু টিভি থেকে চোখ সরিয়ে দরজার দিকে তাকাতেই ওনার দুই ভ্রু কুঁচকে একাকার হয়ে গেল। তিনি চরম অবাক ও ক্ষুব্ধ হয়ে বললেন, ওই সুরি, তুই কি কোনো বিয়ের দাওয়াতে যাচ্ছিস নাকি মরা বাড়ি যাচ্ছিস? বান্ধবীর দাদু মারা গেছে, পুরো পরিবার শোক সাগরে ভাসছে, আর তুই এভাবে নতুন জামা কাপড় পরে কপালে টিপ আর ঠোঁটে লিপস্টিক দিয়ে সেজেগুজে যাচ্ছিস কোন আক্কেলে? আরে আম্মু, আসলে তাড়াহুড়ো কি পরবো না পরবো মাথায় ছিল না, যা পরেছি পরে নিয়েছি। আর লিপস্টিক তো না, ঠোঁট ফেটে যাচ্ছিল তাই একটু ভ্যাসলিন দিয়েছি। আচ্ছা এসব বাদ দাও না, গাড়ি চলে এসেছে মনে হয়, তুমি শুধু তোমার এই লক্ষ্মী মেয়ের জন্য দোয়া করবে। হ্যাঁ, আসি আমি।